প্রিয় বন্ধুরা, একাডেমিক অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পদ্ধতি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পদ্ধতির খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আজ চলে এসেছি। প্রিয় ছাত্রছাত্রী, এই প্রথমবার একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেমে পড়াশোনা চালু হতে চলেছে। ইতিমধ্যেই একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া বিভিন্ন স্কুল শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের কলেজগুলিতে সেমিস্টার পদ্ধতি ইতিমধ্যে চালু হলেও স্কুলে এই প্রথম সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে। তাই এই সেমিস্টার পদ্ধতি নিয়ে যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে, তাই আজ আমাদের এই ভিডিও। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের কৌতূহল মেটাতে ও তাদের নানা প্রশ্নের উত্তর দেবে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটি। সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রতিটি পয়েন্ট খুব গুরুত্ব দিয়ে শুনবে, কারণ এবছরই প্রথম এই সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। সেমিস্টার পদ্ধতিটি সম্বন্ধে ভালোভাবে জানলে তোমরা এমনিতেই এই পরীক্ষা ব্যবস্থায় অনেকটা এগিয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে কোর্স অফ স্টাডি, অর্থাৎ কতগুলি সেমিস্টারে কতগুলি বিষয় তোমাদের নিতে হবে। তোমরা জানতে পারবে একাডেমিক সেশন সম্বন্ধে, অর্থাৎ কোন মাস থেকে কোন মাস পর্যন্ত কোন সেমিস্টার চলবে। এখানে আলোচনা করা হয়েছে বছরের কোন সময়ে তোমরা বিভিন্ন সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে পারবে, কোন সময়ে তোমাদের রেজিস্ট্রেশন হবে, কারা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা ফিস তোমাদের দিতে হবে প্রতি সেমিস্টারের জন্য। এরপর জানতে পারবে 4টি সেমিস্টারের পরীক্ষা সম্বন্ধে, কিভাবে কখন পরীক্ষা পদ্ধতি চলবে, সেই পরীক্ষার ভেন্যু কোথায় হবে তার নিখুঁত বিবরণ পাবে এখানে। কারা কারা উচ্চ মাধ্যমিকের জন্য এনরোলমেন্ট পাবে সেই সম্বন্ধেও বলা হয়েছে এই ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা জানতে পারবে ক্লাস 11-এ কেউ সাপ্লি পেলে কিভাবে কখন ক্লিয়ার করার সুযোগ পাবে, এবং ক্লাস 12-এ সাপ্লি পেলেই বা কিভাবে ক্লিয়ার করতে পারবে। তোমরা কি কোর্সের মাঝে কোন বিষয়, তোমরা কি কোর্সের মাঝে কোনো বিষয় পরিবর্তন করতে পারবে, এবং যদি পারো তা কিভাবে করতে হবে। আরও জানতে পারবে পরীক্ষার সময়সূচি কী হবে। তাই প্রিয় ছাত্রছাত্রী, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। প্রথমেই আসা যাক কোর্স অফ স্টাডি নিয়ে। এবছর থেকে, অর্থাৎ যারা 2024-এ মাধ্যমিক দিয়েছো তাদের জন্য এবার থেকে উচ্চ মাধ্যমিক 4টে ভাগে ভাগ করা হলো। সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4। ক্লাস 11-এ থাকছে সেমিস্টার 1 ও সেমিস্টার 2, এবং ক্লাস 12-এ থাকছে সেমিস্টার 3 ও সেমিস্টার 4। এবার আলোচনা করি এর পাঠ্যক্রম নিয়ে। যে পাঠ্যক্রমটি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে শিডিউল 2-তে প্রকাশিত ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে একটি করে মোট 2টি ল্যাঙ্গুয়েজ নিতে হবে। আগের মতোই, আগের পরীক্ষা ব্যবস্থাতেও এই ল্যাঙ্গুয়েজ ব্যাপারটি সেম ছিল। 3টি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট নিতে হবে শিডিউল 2-তে প্রকাশিত সাবজেক্টগুলির মধ্য থেকে। ইচ্ছা হলে একটি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নিতে পারো শিডিউল 2-এর থেকে, অথবা ভকেশনালের প্রদত্ত সাবজেক্টগুলি থেকে। এবার আসা যাক একাডেমিক সেশন সম্বন্ধে, মানে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই সেশন চলবে। একাডেমিক সেশনের ব্যাপারে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় কোন মাস থেকে কোন মাস পর্যন্ত এই সেশন চলবে। ক্লাস
11-এর সেমিস্টার 1 ও ক্লাস 12-এর সেমিস্টার 3 শুরু হবে মে মাস থেকে এবং তা চলবে অক্টোবর পর্যন্ত, এবং ক্লাস 11-এর সেমিস্টার 2 ও ক্লাস 12-এর সেমিস্টার 4 চলবে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। অ্যাকাডেমিক সেশন তো হলো, তাহলে আমরা অ্যাডমিশন কবে নিতে পারবো? অ্যাডমিশনের ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা বা সমতুল কোনো পরীক্ষায় পাশ করবে তারা ফার্স্ট সেমে ভর্তি হতে পারবে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে, এবং যারা প্রথম সেমিস্টারে ভর্তি হবে তারা দ্বিতীয় সেমিস্টারেও উত্তীর্ণ হবে। যারা দুটি সেমিস্টারই অর্থাৎ ক্লাস 11-এর প্রথম এবং দ্বিতীয় দুটি সেমিস্টারে পাস করবে তারা থার্ড সেমিস্টারের জন্য ভর্তি হতে পারবে 30শে এপ্রিলের মধ্যে। আর যারা থার্ড সেমিস্টারে ভর্তি হবে তারা ফোর্থ সেমিস্টারে উত্তীর্ণ হওয়ার জন্য যোগ্য হবে এবং 31শে অক্টোবরের মধ্যে তাদের ভর্তি হতে হবে। এক সেমিস্টার থেকে পরের সেমিস্টারে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাসে মিনিমাম উপস্থিতি বাধ্যতামূলক, অর্থাৎ নিয়মিত স্কুল যেতে হবে, স্কুলে ফাঁকি দিলে হবে না, এবং ভর্তি ফি বা পরীক্ষা ফি সমস্ত কিছুই মিটিয়ে রাখতে হবে। এবার খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আসা যাক, যেটি হলো রেজিস্ট্রেশন। আমরা জানি মাধ্যমিকেও ক্লাস 9-এ রেজিস্ট্রেশন করতে হয়েছিল। রেজিস্ট্রেশন ছাড়া আমরা বোর্ডের নথিভুক্ত হতে পারবো না বোর্ডে। ফার্স্ট সেমিস্টারে ভর্তির পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রদত্ত সময়সূচির মধ্যে রেজিস্ট্রেশন না করলে সেই ছাত্রছাত্রী কোনো সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সাধারণত এই রেজিস্ট্রেশন 30শে জুনের মধ্যে সম্পন্ন হবে। ছাত্রছাত্রী মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করার পর 3 বছর তাকে সুযোগ দেওয়া হবে একাদশ দ্বাদশে রেজিস্ট্রেশন করার জন্য। অর্থাৎ কোনো পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যদি 3 বছর বসে থাকে ক্লাস 11-এ ভর্তি না হয়ে, তাও সে ভর্তির সুযোগ পাবে, রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে, কিন্তু 3 বছর পার হয়ে গেলে সে আর কিন্তু ক্লাস 11-এ ভর্তি হতে পারবে না। এবার আসি পরীক্ষা ব্যবস্থায়, এক্সামিনেশনে ব্যাপারে। প্রথমে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর অর্থাৎ ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে। প্রথম সেমিস্টার পরীক্ষা হবে প্রতি বছর সেপ্টেম্বর মাসে ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে মার্চ মাসে। পরীক্ষা ব্যবস্থা ও ওএমআর বা অ্যান্সার পেপার দেখার দায়িত্ব থাকবে নিজ স্কুলগুলির ওপরেই। অর্থাৎ এখানে হোম সেন্টার হবে এবং হোম এক্সামিনার হবে, অর্থাৎ নিজের স্কুলেই পরীক্ষা হবে এবং নিজের স্কুলের শিক্ষক শিক্ষিকাই সেই পরীক্ষার খাতা দেখবেন। প্রথম সেমিস্টার পরীক্ষা হবে মূলত এমসিকিউ এর উপর ভিত্তি করে, এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে এসএকিউ বা শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং ডেসক্রিপটিভ কোশ্চেন এর উপর ভিত্তি করে। প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট এক্সামিনেশন প্রতিষ্ঠানগুলি সেকেন্ড সেম শেষ হবার আগেই নিজ দায়িত্বে করে নেবে। এর জন্য প্রয়োজনীয় প্রশ্নপত্র ও ফাঁকা উত্তরপত্র স্কুল সরবরাহ করবে এবং তার মূল্যায়নও এই স্কুলগুলিই করবে। কাউন্সিলের প্রদত্ত নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেক প্রতিষ্ঠানকে অর্থাৎ প্রত্যেক স্কুলকে কাউন্সিলের পোর্টালে ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের মার্কস আপলোড করতে হবে। ক্লাস 11-এ কোনো ছাত্র বা ছাত্রী যদি 5টি থিওরি পেপারের ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারটিতে 30% মার্কস পায় এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে আলাদা করে মিনিমাম 30% মার্কস পায়, তাহলে সে পাস বলে গণ্য হবে। এছাড়াও এ বিষয়ে বলে রাখা ভালো যে দুটি ল্যাঙ্গুয়েজ পেপারে অর্থাৎ বাংলা ও ইংরাজিতে অবশ্যই পাস করতে হবে। এনরোলমেন্টের ব্যাপারে আসা যাক এবার। কোনো ছাত্রছাত্রী যদি ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের থিওরি ও প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে
আলাদা আলাদাভাবে বেস্ট 5 সাবজেক্টে পাস করে তবেই সে ক্লাস 12-এর থার্ড ও ফোর্থ সেমিস্টারের জন্য 30শে জুনের মধ্যে নিজের নাম এনরোল করতে পারবে বা ক্লাস 12-এর জন্য এনরোলমেন্ট পাবে। ক্লাস 12 বা থার্ড এবং ফোর্থ সেমিস্টার এক্সামিনেশনের ব্যাপারে আলোচনায় আসা যাক। তৃতীয় সেমিস্টার হবে সেপ্টেম্বর মাসে এবং চতুর্থ সেমিস্টার হবে প্রতি বছর এপ্রিল মাসে। তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কাউন্সিলের দ্বারা পরিচালিত হবে। তৃতীয় সেমিস্টার হবে এমসিকিউ টাইপের কোশ্চেনের ওপর ভিত্তি করে এবং চতুর্থ সেমিস্টার হবে এসএকিউ বা শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং ডেসক্রিপটিভ কোশ্চেনের ওপর ভিত্তি করে। এই দুই পরীক্ষায় প্রশ্নপত্র হবে কাউন্সিল দ্বারা এবং উত্তরপত্রও কাউন্সিল পাঠিয়ে দেবে। অর্থাৎ আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে নিয়মে হতো সেই নিয়মেই সংসদ দ্বারা পরিচালিত হবে এই থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। কাউন্সিল নিজ দায়িত্বে ওএমআর ও অন্যান্য উত্তরপত্র মূল্যায়ন করবে। প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার ও ফাঁকা উত্তরপত্র কাউন্সিল প্রত্যেক প্রতিষ্ঠানে পাঠিয়ে দেবে। প্রতি বছর প্রতিষ্ঠানগুলি নিজ দায়িত্বে প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট খাতা মূল্যায়ন করে তার মার্কস পাঠাবে কাউন্সিলে। বিভিন্ন স্কুল প্রজেক্ট ও প্র্যাকটিক্যালের মার্কস কাউন্সিলের পোর্টালে নির্দিষ্ট সময় তুলে দেবে। তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের 5টি থিওরি পেপারের মধ্যে মিনিমাম 30% মার্কস এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট বিষয়ে সমানভাবে 30% মার্কস পেলে তবেই সে এইচএস পাস বলে গণ্য হবে। ল্যাঙ্গুয়েজ গ্রুপে 2টি বিষয়ে তাকে পাস করতে হবে। যে ছাত্র বা ছাত্রী তৃতীয় সেমিস্টারে পাস করতে পারবে না তাকে চতুর্থ সেমিস্টারে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। এই পরীক্ষার নাম দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ক্লাস 12। গ্র্যান্ড টোটাল নাম্বারে ধরা হবে বেস্ট 5 সাবজেক্টসের নাম্বারের ভিত্তিতে, অর্থাৎ 5টা সাবজেক্টে যে বিষয়গুলিতে সবথেকে বেশি নাম্বার হবে সেটাই তার গ্র্যান্ড টোটাল হবে। তার মধ্যে বাংলা ইংরাজি অবশ্যই বাধ্যতামূলক, অর্থাৎ 2টি ল্যাঙ্গুয়েজ গ্রুপের 2টি বিষয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের নাম্বারের ভিত্তিতে। মোট 7 বছরের মধ্যে যে কোনো ছাত্রছাত্রীকে উচ্চ মাধ্যমিক ক্লিয়ার করতে হবে, অর্থাৎ পাস করতে হবে, না হলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের ব্যাপারে আসা যাক, অর্থাৎ সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ক্লাস 11 তার সম্বন্ধে কি বলা হয়েছে। কোনো পরীক্ষার্থী যদি ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে এক বা একাধিক বিষয়ে সাপ্লি পায়, অর্থাৎ ব্যর্থ হয় পরীক্ষায় পাস করতে, তবে তাকে সেকেন্ড সেমিস্টারের সমস্ত বিষয়ের সঙ্গে একসাথে ওই বিষয় বা ওই বিষয়গুলিতে বসার অনুমতি দেওয়া হবে। ওই ছাত্র বা ছাত্রী তবুও পাস না করতে পারলে এবং এছাড়াও সে যদি সেকেন্ড সেমিস্টারে কোনো বিষয়ে সাপ্লি পায় তবে তাকে পরের বছর একজন ফ্রেশ ক্যান্ডিডেটের মতো আবার ক্লাস 11-এর ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের সমস্ত বিষয়ের পরীক্ষা দিতে হবে। সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ক্লাস 12। এবার ক্লাস 12-এর সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের বিষয়ে আসা যাক, অর্থাৎ ক্লাস 12-এ কোনো বিষয়ে ফেল করলে কি করতে হবে। থার্ড সেমিস্টারে কোনো বিষয়ে ক্লিয়ার না করতে পারলে তাকে ফোর্থ সেমিস্টারের সঙ্গে সেই পেপারের সাপ্লি পরীক্ষা দেবার সুযোগ দেওয়া হবে। তবুও যদি সেই পরীক্ষার্থী সেই সাপ্লি বিষয়ে ক্লিয়ার না করতে পারে তবে তাকে পরের অ্যাকাডেমিক ইয়ারে সুযোগ দেওয়া হবে। পরের বছর পরীক্ষায় বসার পরেও যদি সেই পরীক্ষার্থী থার্ড সেমিস্টারের সেই বিষয়ে পাস করতে না পারে তবে তাকে সেই অ্যাকাডেমিক ইয়ারে ফোর্থ সেমের সঙ্গে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। ম্যাক্সিমাম 7 বছরের মধ্যে সমস্ত পেপার ক্লিয়ার করতে হবে, না হলে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে। এই সাপ্লিমেন্টারি পরীক্ষা কাউন্সিল দ্বারা পরিচালিত হবে। কেউ ফোর্থ সেমিস্টারে কোনো বিষয়ে সাপ্লি পেলে
পরের বছর ফোর্থ সেমের সঙ্গে সেই পরীক্ষা দেবে। এবার আসা যাক কেউ কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট কিভাবে পরিবর্তন করতে পারবে। কোনো ছাত্রছাত্রী কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে ব্যর্থ হলে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টের বদলে অপশনাল সাবজেক্টটি সেই ঘাটতি পূরণ করবে। অর্থাৎ তোমার অপশনাল সাবজেক্টটিতে যদি তুমি পাশ করে থাকো তাহলে অপশনাল ইলেকটিভ সাবজেক্টটি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টে পরিণত হয়ে যাবে। এবার আসা যাক শিডিউল অফ এক্সামিনেশনে। শিডিউল অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা ব্যবস্থার যে সময়সীমা বা পরীক্ষার নাম্বার বিভাজন সেটি কীরকম করে করা হয়েছে। এখানে বলা হয়েছে দ্য schedules timelines of examination of all semesters including theory, practical and project shall be prepared and notified by the council। অর্থাৎ সমস্ত থিওরি, প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পেপারের যে শিডিউল সেটা কাউন্সিল ঠিক করে দেবে এবং দ্য কাউন্সিল উইল ডিসাইড দ্য সেন্টার্স অ্যান্ড ভেন্যুস ফর সেমিস্টার থার্ড অ্যান্ড সেমিস্টার ফোর্থ। বলছে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার তার ভেন্যু সেন্টার সব কাউন্সিল ঠিক করে দেবে এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারটা হোম সেন্টার হবে অর্থাৎ নিজের স্কুলেই হবে। আর কাউন্সিল মনে করলে যে কোনো সময় ভেন্যু বা সেন্টার চেঞ্জ করতেই পারে, এটা কাউন্সিলের ওপর নির্ভর করবে। এবার আসা যাক সেমিস্টার ওয়াইজ ব্রেকআপ অফ মার্কস অ্যান্ড ডিউরেশন অফ এক্সামিনেশন। কীভাবে মার্কস ডিভিশন করা হয়েছে পরীক্ষার এবং কতটা সময় পাবে তোমরা সেই পরীক্ষার সময়, মানে কত নাম্বারের জন্য কতটা সময় থাকবে। বলা হয়েছে যেগুলি প্রজেক্ট বেসড সাবজেক্ট এবং যেগুলিতে মার্কস ডিভিশনের বা মার্কস ব্রেকআপ আছে 80, থিওরি 80 এবং প্রজেক্ট 20, সেই পেপারগুলির ক্ষেত্রে যেমন আর্টসের বেশিরভাগ বিষয় ইতিহাস, ভূগোল নয়, ইতিহাস, দর্শন, পলিটিক্যাল সায়েন্স, এই যে সমস্ত বিষয়গুলি আছে সেই বিষয়গুলি মার্কস ডিভিশনটা কীরকম হয়েছে প্রথম এবং তৃতীয় সেমিস্টারের জন্য, অর্থাৎ যেখানে এমসিকিউ এর উপর ভিত্তি করে পরীক্ষা হবে সেখানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে থাকবে 40 নাম্বার। সেই 40 নাম্বারের জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা 15 মিনিট। আর সেকেন্ড ও ফোর্থ সেমিস্টারে সেখানেও 40 নাম্বারের থিওরি পেপার থাকবে, তার জন্য তোমরা সময় পাবে 2 ঘন্টা, কারণ এখানে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, এসএকিউ কোশ্চেন থাকবে সেজন্য। এবং প্রজেক্টের 20 নাম্বার থাকবে, সেটা তো সারা বছরব্যাপী তার পদ্ধতি চলতে থাকবে। আর যে পেপারগুলিতে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট যেগুলি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, এই সমস্ত যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট আছে সেগুলো যাদের নাম্বার ব্রেকআপ আছে 70 থিওরি আর প্র্যাকটিক্যালে 30, সেখানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার হবে 35 নাম্বারে থিওরি পেপারটা, তার জন্য সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। আর সেকেন্ড ও ফোর্থ সেমিস্টারের থিওরি পেপার হবে 35 নাম্বারের, তার জন্য সময় থাকবে 2 ঘন্টা। আর প্র্যাকটিক্যালে তো 30 মার্কস থাকছেই, সেটা সারা বছরব্যাপী চলবে। আর তারপরে আসা যাক যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলো যাদের মার্ক ডিভিশন 50-50, মানে থিওরিতে 50 প্র্যাকটিক্যালে 50, তাদের নাম্বার ডিভিশন কিভাবে করা হয়েছে। তাদের জন্য ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে থিওরি পরীক্ষা হবে 20 নাম্বারে, সময় থাকবে 45 মিনিট। সেকেন্ড ও ফোর্থ সেমিস্টারে থিওরি পরীক্ষা হবে 30 নাম্বারের, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। আর 50 নাম্বার তো প্র্যাকটিক্যাল থাকছেই। আর যেগুলো ভোকেশনাল সাবজেক্টস
যাদের মার্কস ব্রেকআপ আছে থিওরিতে 30 এবং প্র্যাকটিক্যালে 70, তাদের নাম্বার ডিভিশন কীভাবে করা হয়েছে? তাদের নাম্বার ডিভিশন করা হয়েছে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের পরীক্ষার নাম্বার হচ্ছে 15, কিন্তু এক্ষেত্রে বলে রাখা ভালো, এই 15 নাম্বার বলে যে 15টা কোশ্চেন আসবে তা নয়, এখানে 30টা প্রশ্ন হবে, 30-এর ওপর পরীক্ষাটা হবে, 30-এর ওপর পরীক্ষা হবে, কিন্তু মার্কস থাকবে 15, অর্থাৎ 30কে 2 ভাগে ভাগ করে দেওয়া হবে, তারপর যে নাম্বারটা হবে সেটাই হচ্ছে তোমার নাম্বার। ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে এই পদ্ধতি থাকবে, 15 নাম্বার, সময় থাকবে 45 মিনিট, অর্থাৎ 30টি কোশ্চেনের জন্য 45 মিনিট, কিন্তু যে নাম্বার পাবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেওয়া হবে। একইভাবে সেকেন্ড ও ফোর্থ সেমিস্টারেও তাই, 15 নাম্বার, সময় থাকছে 1 ঘন্টা 15 মিনিট, এখানেও 30টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 30 নাম্বারের পরীক্ষা হবে। এখানে এসএকিউ প্রশ্ন থাকবে, ডেসক্রিপটিভ প্রশ্নও থাকবে, এবং প্র্যাকটিক্যাল তো 70 নাম্বার থাকছেই ভোকেশনাল সাবজেক্টসের, তোমরা সকলেই জানো। এরপরে আসা যাক আনসাকসেসফুল এবং অ্যাবসেন্ট স্টুডেন্টস। ক্লাস 11-এ পরীক্ষায় যদি কেউ অকৃতকার্য এবং অ্যাবসেন্ট স্টুডেন্ট থাকো, তাহলে তার ক্ষেত্রে কি হবে? ক্লাস 11-এর সমস্ত ব্যর্থ ছাত্রছাত্রী বা যারা পরীক্ষায় বসেনি 2023-24 শিক্ষাবর্ষে, তাদের 2024 বা 25 একাডেমিক সেশনে নতুন সিলেবাস বা সেমিস্টার সিস্টেমে অন্তর্ভুক্ত তাদেরকে হতে হবে। অর্থাৎ যারা গত বছর 23 এবং 24 সালে যারা ক্লাস 11-এ পরীক্ষায় বসনি, তাদেরকে এবার কিন্তু নতুন সেমিস্টার সিস্টেমে চলে আসতে হবে। এইবার আসা যাক শিডিউল 2-তে। শিডিউল 2-এর আমরা কিন্তু এর আগেই একটি ভিডিও করেছি, কে কোন বিষয় নিয়ে পড়বে। এখানে কে আর্টস নিয়ে পড়বে, কে কমার্স নিয়ে পড়বে, কে সায়েন্স নিয়ে পড়বে, এই সমস্ত বিষয়ের একটা স্পেসিফিক ভিডিও ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি আমাদের একাডেমিক অল ইউটিউব চ্যানেলে। কেউ যদি না দেখে থাকো, এই ভিডিওটি অবশ্যই দেখবে, আশা করি তোমাদের উপকার হবে। এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপে যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের একটি করে বিষয় নিতে হবে। তারপরে সেট 1-এ আছে সায়েন্সের সাবজেক্টগুলি, এখান থেকে যে কোনো 3টি বিষয় মানে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট নিতেই হবে, এবং একটি অপশনাল সাবজেক্ট নিতে হবে যদি চাও মনে করো। একই ক্ষেত্রে সেট 2-তে আছে কমার্সের বিষয়সমূহ, ঠিক একইভাবে সেট 3-তে আছে আর্টসের বিষয়সমূহ। এখানে প্রত্যেকটিতেই তোমাদের কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট 3টি করে তো নিতে হবেই, এবং একটি করে অপশনাল সাবজেক্ট নিলেও নিতে পারো। তবে বলে রাখা ভালো, অপশনাল সাবজেক্ট তোমরা অবশ্যই নেবে, নিলে উপকার পাবে। তারপরে ভোকেশনাল সাবজেক্টসগুলো আছে, 16টা ভোকেশনাল সাবজেক্টস আছে, তার মধ্যে তোমরা এগুলি নিতে পারো যারা ভোকেশনাল নিয়ে পড়তে চাও। তারপরে এখানে কিছু প্রেসিডেন্টের পাওয়ার সম্বন্ধে বলা হয়েছে। Any litigation related to this notification, if arises, the Council reserves the power to give the final explanation and, if necessary, change or and modify the notification as per the Section 22 of the West Bengal Council of Higher Secondary Education 1975. এখানে এখতিয়ার আছে প্রেসিডেন্টের, তিনি যে কোনো সময় নোটিশের যে কোনো জায়গায় পরিবর্তন ঘটাতেই পারেন। All concerned and are further informed that a detailed regulation of examination, admission and allied matters will be published soon to guide all the stakeholders for smooth implementation of the semester system. The Council will also arrange for district-wise online-offline sensitization program for the head of institution and teachers for updation and betterment of the process. ইতিমধ্যেই বলা হয়েছে যে পরীক্ষা ব্যবস্থা, অ্যাডমিশন এবং অন্যান্য আরও কিছু ব্যবস্থা নিয়ে কাউন্সিল প্রতিনিয়ত নোটিশ দিতে থাকবে এবং সকলকে এই বিষয়ে অবহিত করা হবে। পরের নোটিশ চলে এলেই আমরা আবার ভিডিও নিয়ে চলে আসব। আশা করি তোমাদের
এই ভিডিওটি দেখলে অনেক কিছু প্রশ্নের তোমরা উত্তর পেয়ে গেছো। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি আমরা সমাধান করতে পারবো তোমাদের জিজ্ঞাসা। আজ এই পর্যন্তই। চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করবে এই ধরনের আরও ভিডিও পেতে। ধন্যবাদ।